এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 9টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। তা চলো, সেদিনকে যে কেনাকাটা করেছি তোমাদেরকে তো দেখাতেই পাইনি। সেই ব্যাগ ধরাই কিন্তু পড়ে রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে থেকে, এক্ষুনি সবাই বার করলাম। মানে সেদিন থেকেই ভেবেছি যে আজকে দেখাবো না কালকে দেখাবো, এই করে করে এতদিন সময় লেগে গেল, তোমাদের দেখাতেই পারিনি। পয়লা বৈশাখে আমি আরো আমার জন্য আর ঘরের জন্য কি কি কেনাকাটা করেছি চলো তোমাদেরকে দেখাই। তার মধ্যে কিন্তু অনেক কিছুই ঘটে গেছে। তা চলো তোমাদের সাথে তোমাদের কেন বললাম যে তার মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। আরে সেদিনকে যে তোমাদেরকে আমি 4খানা শাড়ি দেখিয়েছিলাম, একটা বেগুনি কালার, একটা নীল আর একটা লাল হলুদ। লাল হলুদটা হচ্ছে সবচেয়ে পছন্দের কালার, প্রত্যেকটা মেয়েরই লাল হলুদটা বেশি পছন্দ। তা আমিও সেদিন কিনে নিয়ে এসেছি যে বাড়িতে একটু মানে নতুন বউর মতন লাগবে, হলুদ আর লাল শাড়িটা পছন্দ করে, মানে খুবই পছন্দ করে কিনেছি শাড়িগুলো বাড়িতে পরার জন্য। পুজো টুজো দিতে গেলে আমার তো একটু শাড়ি লাগে, সেই জন্য। কিন্তু সেদিনকে তোমাদের দেখানোর পরে শাড়িগুলো যখন ভাঁজ করে তুলছি, তা দেবনাথবাবু বলো শাড়িগুলো একটু খুলে দেখে নাও, কেন সুতির শাড়ি তো, মানে বলা যায় না কখন ছেঁড়া টেরা বেরোয় কি না বেরোয়। পরার পরে হয়তো তুমি দেখলে, দাদাও বলে দিয়েছিল, যে দোকান থেকে কালীগঙ্গা থেকে নিয়ে এসেছি, সেই দাদাও বললো বৌমা বাড়িতে গিয়ে কিন্তু তুমি খুলে দেখে নেবে। তা সেদিনকে আমি কিন্তু কোনো শাড়ি খুব একটা খুলে দেখি না। তো ওনার কথা মতো শাড়ি দুটো দেখার পরে সেই লাল হলুদটা যেমন এতটা করে ছেঁড়া বেরিয়েছে, তাও আবার আঁচলের দিকে, মানে দুপাশে, মানে দু জায়গায় করে ছেঁড়া বেরিয়েছে, মানে দুটো শাড়িতেই সেম জায়গায় ছেঁড়া। তাই জন্য আমি সন্ধ্যেবেলা সেই বুধবার দিনকে ঠাকুরের ফুল আনতে গেছিলাম, আর বৃহস্পতিবার তো হনুমানজির পুজো ছিল, তার আগের দিনকে যাদবপুরে বাজার করতে গেছিলাম, সেই দিনকেই শাড়ি দুটো হাতে করে, তা সেই শাড়ি দুটো ফুল টুল নেওয়ার পরে মানে শাড়িগুলো পাল্টাতে গেছি। তা শাড়ি দুটো পাল্টানোর পরে দেবনাথবাবু বলছে তোমার পছন্দের শাড়িগুলো এরকম হলো, তা তুমি ওরকম আরো দুটো শাড়ি নিয়ে নাও। তা শাড়ি দেখতে দেখতে বলে না, মন থেকে যদি তুমি কিছু চাও আর সেটা যদি তোমার সাচ্চা হয়, মানে সৎ হয়, মানে সেই চাওয়াটা, তাহলে দেখবে ভগবান এক ভাগ নিলে না তার দুভাগ কিন্তু ফেরত দিয়ে দেয়। তা সেটাই কিন্তু প্রমাণ পেলাম। তা দুটো শাড়ি ফেরত দিয়ে আমি কিন্তু 4টে শাড়ি আবার কিনে নিয়েছি, মোট শাড়ি নিয়েছি। এইগুলো কিন্তু সবকটা একটু দামি দামি নিয়েছি। আর আগের শাড়িগুলো 480, মানে 280 টাকারও শাড়ি কিনেছিলাম। বেগুনি কালার যে শাড়িটা সেটা কিন্তু 280 টাকা দিয়ে নিয়েছি। আর হচ্ছে আরেকটা 350, মানে এরকম কম দামের মধ্যে বাড়ি করার জন্য কটা নিয়েছিলাম, পুজো টুজো দিতে গেলে লাগে। কিন্তু এই শাড়িগুলো কিন্তু সবকটা একটু দামের মধ্যে নিয়েছি, ছাপা শাড়ি। তা চলো তোমাদেরকে দেখাই ঘরের জন্য আর আমার জন্য পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেবনাথ বাবুর আর বাবুর কিন্তু এখনো কেনাকাটা হয়নি, পুচু সোনার কেনাকাটা হয়নি, সবার বাকি আছে। আগে নিজে পড়িনি, তারপর সবাই করবো। সেই ব্যাগ ধরাই কিন্তু পড়ে রয়েছে ওয়ার্ড্রপে, এই সব তোমাদের সামনে বার করলাম। আর দাদা দেখো কতগুলো ব্যাগ দিয়েছে, দেখালাম না বিছনায় বসে দেখালে না, মানে নামা ওঠা করতে খুবই কষ্ট হয়, মানে একা হাতে ভিডিও শুট করতে গেলে না খুবই কষ্ট হয়। ওই জন্য আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের দু ঘরের জন্য 2খানা বেডশিট কিন্তু নিয়েছি। পয়লা বৈশাখ মানে একটুখানি নতুন চাদর পাতবো না বিছনায়, তা তো হতেই পারে না। তাই জন্য কিন্তু এরকম একদম কিং সাইজ, মানে একদম, মানে ভীষণ বড়। আমাদের বেডটা কিন্তু 6-7-এর থেকেও তো বড়, কিন্তু এই বেড কাভারটা তারও বড়। মানে ওই দাদার দোকান দিয়ে এই জন্য আমরা বেড কাভার কিনি, যাতে একটু বড় হয়, আমাদের বিছনাটা একটু ভালো মতন করে পাতা যায়। তো দেখো এর মধ্যে কিন্তু 3খানা পিলো কভার আছে, মানে কোল বালিশ, মাথার বালিশ, আর হচ্ছে এরকম বেড কাভার। কালারটা কেমন হয়েছে জানিও। এই যে পিঙ্ক কালার বেড কাভার। আর একটা নিয়েছি, মানে সেম ডিজাইনের নিয়েছি, কালারটা আলাদা নিয়েছি। মাস্টার কালারটা কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। কাছ থেকে তোমাদেরকে দেখাবো, আগে একটু দূর থেকে দেখিয়ে দিই। এই যে এরকম বেড কভার গুলো, এগুলো মনে হয় 850 না 800 টাকা করে মনে হচ্ছে নিয়েছে। দুটো 1600 টাকার মতন এরকম দাম নিয়েছে। বিশাল বড়, বিশাল বড়। এই দেখো, মানে এর ডবল। কালার দুটো কেমন হয়েছে তোমরা শুধু সেটা জানিও। আমার শাড়িগুলো এই দেখো, 4টে শাড়ি কিনেছি। এটা তো আমার ভীষণ পছন্দের শাড়ি। এটা হচ্ছে কি যেন বললো, মটকা কি একটা বললো, তার মধ্যে মানে একদম ভুলে গেছি। সবকটাই খুব পছন্দের শাড়ি। এটা ছাপা শাড়ি, কিন্তু এর দামটা মোটামুটি দাম নিয়েছে ভালো। এটা 700 টাকা নিয়েছে ছাপা শাড়িটা। কি যে শাড়ি পরার নেশা হয়েছে কি বলবো। এই যে এরকম কালারের মধ্যে একটা প্রিন্টের নিয়েছি, খুব সুন্দর কালারটা, ছাপাটাও বেশ সুন্দর। কাছ থেকে তোমাদেরকে দেখাবো, আগে একটা একটা করে খুলে দেখো।
এগুলো তো এর আগে আমি পরেছি, এই শাড়ির কথা কি বলবো, এই শাড়িগুলো ভীষণ পছন্দ। ব্লাউজ পিস আছে জানো তো শাড়িগুলো, মানে এই শাড়িটারই ব্লাউজ পিস আছে শুধু। এই একটা শাড়ি নিয়েছি, এই ব্লাউজ পিসটা কোথায় রাখলো খুঁজেই পাচ্ছি না, ব্লাউজ পিসটাই তো খুঁজে পাচ্ছি না। এই কেমন হয়েছে জানিও শাড়িটা, এই ব্লাউজ পিসটা কোথায় রাখলো কে জানে, দেখছি ব্লাউজ পিসটা। এই যে শাড়িটা ভালো লাগছে শাড়িটা, তোমরাই জানো পেয়েছি ব্লাউজ পিসটা, দাও কোথায় চলে যায়। এই যে এটা দিয়ে একদিন পরবো, ব্লাউজটা বানাতে দিয়ে আসবো, সেটা খুব সুন্দর লাগছে। এগুলো ভাগ করতে আমার এখন কত সময় লাগবে, সব প্যাকেট প্যাকেট সব ফেলে দিয়েছি। কাছ থেকে তোমাদেরকে দেখাবো, আগে এগুলো একটু দেখি। এই একটা ছাপা শাড়ি নিয়েছি, এগুলো একদম খুব নরম, আর যেগুলো নিয়ে এসেছিলাম না ও একবার ধুলে আর কিছু থাকতো না, আর খুব মোটা ছিল শাড়িগুলো জানো তো, এগুলো তো গায়ের সাথে লেগে থাকবে এই শাড়িগুলো। এই দুটো হয়ে গেল, এই তিনটে হয়ে গেল, আর এই একটা, সেই হলুদের মধ্যেই নিয়েছি একটা। এগুলো কিন্তু কোনো ব্লাউজ পিস নেই জানো তো, এগুলো কোনো ব্লাউজ পিস নেই। আসলটা দেখো কি সুন্দর, সবকটা শাড়ি কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। এবার তোমাদের কাছ থেকে দেখো, আর একটা কি কিনেছি। আর সেই দিনকে তো মানে তোমাদের বললাম আমি ব্লাউজও কিনেছি তিনটে মতন, আর ব্লাউজ একটা তো পরা হয়ে গেছে, ওটা একটু বড় হয়েছে জানো, সুতির ব্লাউজ একটু বড়ই কিনেছি, গা দিয়ে পরে যাচ্ছে। আর এরকম একটা ব্লাউজ নিয়েছি, এই কালারগুলো না সব শাড়ির সাথে পরা যায়। এরকম একটা নেভি ব্লুর মধ্যে নিয়েছি, আর একটা বাটিকের নিয়েছি এই শাড়িটার সাথে পরার জন্য। এটা প্রায় একই রকম লাগছে, ওই জন্য এই কালারটা কিনেছি। সবকিছু কেনাকাটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানিও। কাছ থেকে তোমাদেরকে শাড়িগুলো দেখাই। খাট জুড়ে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, তোমাদের দেখাবো কাছ থেকে কালারগুলো কেমন লাগছে জিনিসগুলো। এই দেখো দুখানা বেড কাভারের কালার ঠিক এরকম, একটা মাস্টার কালার, একটা পিঙ্ক কালার। আমার চারটে শাড়ি, একটা হলুদের মধ্যে আছে, এই একটা স্কাই কালারের, একটা কালো, একটা মাস্টার কালার, মানে চারটে শাড়ি। তোমাদের সাথে তো একটা কথা বলাই হয়নি, এই যে প্রত্যেকটা শাড়ি দেখছো, প্রত্যেকটা শাড়িই কিন্তু দেবনাথবাবু আমাকে পছন্দ করে দিয়েছে। শুধু শাড়ি না, ব্লাউজগুলোও কিন্তু পছন্দ করে দিয়েছে। নিজের পছন্দের সাথে নিজের প্রিয় মানুষের পছন্দ যখন মিলে যায় তখন শুধু শান্তিই বজায় থাকে সংসারে। তো চলো রান্না বান্না করবো, তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। পটল চিংড়ি বানাবো, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাবো, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কোন শাড়িটা বেশি ভালো লাগলো। আর দামগুলো যদি জানতে চাও তোমরা কমেন্ট করে বলো, আমি একটা শাড়ির দাম হয়তো বলেছি। বেড কাভারের দামটাও তো বললাম, মানে বেড কাভারের দামটা আমার ঠিক একটু সন্দেহ হচ্ছে, ওই জন্য আমি ডিটেলসে সেইভাবে বললাম না। ওটা মানে 800 টাকা কি 850 এরকমই একটা দাম নিয়েছে, আমি দেবনাথবাবুর কাছে শুনে তোমাদের সবটাই বলবো। আর শাড়িগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু জানিও। চারটে শাড়ি, সেদিনকে শাড়িগুলো ভালো ছিল না, এই শাড়িগুলো ভালো হয়েছে। এখনো কিন্তু দুটো নতুন রয়েছে, এই বললাম বেগুনি কালার আর নীল কালারে একটা, নীল কালারটা তো আমার পরা হয়ে গেছে। আচ্ছা এগুলো পরে ভাঁজ করবো, আগে রান্না বান্না এগুলো সেরে, রান্না না করলে আমার এখন হবে না, গরম লেগে গেছে। তা দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর দুপুরে যা যা রান্না করব সমস্ত কিন্তু কেটে ধুয়ে একদম মশলা টশলা বেটে রেডি করে গুছিয়ে রেখে গেছি। জানি শাড়ি দেখাতে গেলে ওখানে অনেকটাই আমার সময় লেগে যাবে, ওই জন্য রান্নাঘরের এই কাজগুলো তো আমাকে করতে হবে, নাহলে এসে কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে যাবে। ওই জন্য আগের কাজ আগে করে তারপরে গুছিয়ে গেছিলাম তোমাদের সাথে শাড়িগুলো দেখাতে। তা দেখো
মাঝের মধ্যেই কিন্তু বরেরা দেখবে বউদের শাড়ি কিনে দেয় যাতে বউদের মাথাটা একটু ঠান্ডা থাকে। কেন এই গরমে রান্নাঘরে আমাদের অনেকটা সময় কাটাতে হয় বলে আমাদের মাথাটা পুরো আগুনের মতন গরম হয়ে যায়। ভালো কথাও কিন্তু আমরা রেগে যাই। সেই জন্য বরেরা বুদ্ধি করে মাঝে, মাঝে দেখবে বউদের একটু শাড়ি কিনে দেয়, একটু সাজার জিনিস কিনে দেয় যাতে বউদের মাথাটা একটু ঠান্ডা থাকে। আর বরেদের মাথা ঠান্ডা রাখতে গেলে তাদের পেটটা আগে ঠান্ডা করতে হবে। তাহলেই দেখবে মাথাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ওইজন্য বাবা আমি অত রিস্ক নিই না। ওইজন্য রান্নাঘরের কাজ সবসময় আগে গুছিয়ে রেখে তারপরেই কিন্তু আমি নিজের কাজগুলো করতে যাই। জানি এসে যদি বেলা হয়ে যায় রান্নাবান্না ঠিক সময় মতো না করতে পারি, ঠিক মতন দেবনাথবাবুকে খেতেও দিতে পারবো না, রেগে বোম হয়ে যাবে। দরকার নেই বাবা, স্বামীকে চটিয়ে কোনো লাভ নেই। আজকে আমি আমার মতন করে পটল চিংড়িটা বানাচ্ছি। তোমরা কিরমভাবে বানাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পটল চিংড়ি বানানোর জন্য গোটা, গোটা পটল কিন্তু আমি ব্যবহার করছি। ওই জন্য বললাম একটু অন্যরকমভাবে বানাচ্ছি। পটলগুলো মানে ছাড়িয়ে নেওয়ার পরে ছুরি দিয়ে মাঝখানটা কিন্তু লম্বা করে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যেতে পারে। তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখালে পটল থেকে একটা এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যায় আর পটলটা কিন্তু খুব সুন্দর মজে যায়। তারপরে সর্ষের তেলের মধ্যে কিন্তু লাল লাল করে পটলগুলোকে ভেজে নিলাম। একই রকমভাবে কিন্তু আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকেও মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আমি আজকে ভাজলাম না। আর মশলার মধ্যে কিন্তু ব্যবহার করেছি আমি পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর আদা কাঁচা লঙ্কা। আমি কিন্তু রসুন একদমই ব্যবহার করিনি রান্নাটা। তোমরা চাইলে কিন্তু রসুনও দিতে পারো। কিন্তু রসুন না দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। তারপর সর্ষের তেলের মধ্যে লাল লাল করে পটলটা ভেজে নেওয়ার পরে ওই তেলে আমি একটু সম্বার দিয়ে দিলাম। সম্বারের মধ্যে রয়েছে তেজপাতা, জিরে ফোড়ন দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে আমি এক বাটি টমেটো আর পেঁয়াজ বাটা করে রেখেছি সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আদা কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে কষানোর পরে এবার রোজ যে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি নিত্যদিন রান্না করতে গেলে দেখবে যেই মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ওই মশলাগুলো কিন্তু অল্প অল্প করে সমস্তটা দেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছিল তারপরে আমি কাঁচা চিংড়ি মাছটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ভেজেও রান্নাটা করতে পারো মাছটা, আমি কিন্তু ভাজিনি। চিংড়ি মাছ ভাজলে না একটু রাবারের মতন শক্ত হয়ে যায়। আর না ভেজে রান্না করবে দেখবে খেতে কিন্তু ভালো লাগবে, চিংড়ি মাছটা নরমও থাকবে। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল পটল চিংড়ি। গোটা 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 পটল দিয়ে পটল চিংড়ি আমি কিন্তু আমার মতন করে বানিয়েছি। তোমরা কিভাবে বানাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।